বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 2 জানুয়ারি, 18 পৌষ এবং ফার্সি 12 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুর আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio Tehran BN। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে
যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির শাহাদত বার্ষিকী সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বর্তমানে বাংলাদেশে রাজনীতির যে বিষাক্ত পরিবেশ বিরাজ করছে তা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত বলে আইনমন্ত্রী যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে নতুন ধারাবাহিক আলোচনা সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে আবেদন জানাল ইরান। ইউরোপীয় আলোচকরা প্রথমবারের মতো ভিয়েনার সংলাপে অগ্রগতি হওয়ার কথা ঘোষণা করেছেন বলে জানাল এনপিআর। বাংলাদেশের জনগণ বর্তমান আওয়ামী লীগ সরকারকে আর একদিনের জন্য ক্ষমতায় দেখতে চায় না, অভিমত মির্জা ফখরুলের। এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশটির মাটি আলেমদের রক্তে রঞ্জিত হয়েছিল বলে বিজেপিকে কড়া বার্তা দিলেন মিম প্রধান ওয়াইসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে আবেদন জানিয়েছে ইরান। ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে শনিবার জাতিসংঘের কাছে এক চিঠি পাঠিয়ে ওই আবেদন জানানো হয়। চিঠিতে বলা হয়, 2 বছর হল ইরানের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি ইরাকে কূটনৈতিক দায়িত্ব পালনের সময় অবিশ্বাস্য হত্যাকাণ্ডের শিকার হন। এই ভয়াবহ অপরাধী হত্যাকাণ্ডের দায় তাৎক্ষণিকভাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন। জাতিসংঘকে লেখা ইরানের চিঠিতে বলা হয়, বহু বছর ধরে বিশ্ববাসী এই দৃশ্য প্রত্যক্ষ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দাম্ভিক সরকারগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণাগুলো লঙ্ঘন করে স্বেচ্ছাচারীভাবে যে কোনো ধরনের অপরাধ করাকে নিজেদের অধিকার বলে মনে করে আসছে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, শত্রুরা তাঁর দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালালে তাদের স্বার্থ ধুলায় মিশিয়ে দেওয়া হবে। তিনি শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সাফাভি বলেন, ইরানের নৌবাহিনীর 75 নৌবহর যাতে তার দায়িত্ব পালন করতে না পারে সেজন্য সাম্রাজ্যবাদী আমেরিকা নানা ধরনের হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু ইরানি নাবিকরা এসব কিছুতে কর্ণপাত না করে এবং কোন দেশে নোঙ্গর না করে টানা 150 দিন যুদ্ধজাহাজ চালিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। ইরানের এই জেনারেল বলেন, তাঁর দেশের নৌবাহিনীর নৌবহরটি আটলান্টিক সাগর ও মানেশ চ্যানেল পাড়ি দেয়। এই ঘটনায় আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের উত্থান এবং আন্তর্জাতিক অঙ্গনে এদেশের নৌবাহিনীর কৌশলগত ভূমিকা প্রমাণিত হয়। আমেরিকার জাতীয় বেতার এনপিআর বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা
একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই প্রথম ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন। এনপিআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এই প্রথমবার ইউরোপীয় দেশগুলো বলছে যে আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে না ধরে আমেরিকার এই রেডিও বলেছে, শিগগিরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ খবর প্রকাশ করা হবে। ভিয়েনায় চলমান ৮ম দফার সংলাপে এই মুহূর্তে ইংরেজি নববর্ষের ছুটি চলছে। ছুটির পর আগামীকাল থেকে আবার সংলাপ শুরু হবে। আলোচনায় অংশগ্রহণকারী কোন কোন সূত্র জানিয়েছে, এই সংলাপ থেকে ফেব্রুয়ারি মাস আসার আগেই একটি চুক্তি সই হতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের জনগণ আর একদিনও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে অভিমত প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি দাবি করছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সাম্প্রতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ আর একদিনও চায় না এই অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক। রোববার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সব মহানগর ও প্রায় ৩২টি জেলায় অত্যন্ত সাফল্যের সঙ্গে সমাবেশ আয়োজন করা হয়েছে। এই সমাবেশগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে উদ্বিগ্ন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কর্মসূচিতে বাধা প্রদান করেছে। এমনকি কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণ সরাসরি করেছে, কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে আক্রমণ। এভাবে তারা এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। হবিগঞ্জে হামলা চালিয়ে ছাত্র দলের কয়েকজনের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এখনো কয়েকজন গ্রেপ্তার হয়ে আছেন। প্রায় ২০০০ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা করা হয়েছে। দলীয় কর্মসূচিতে বাধা দেবার অভিযোগ তুলে মির্জা ফখরুল আরো বলেন, পটুয়াখালীতে বিএনপি সমাবেশে হামলা হয়েছে, ৩৫ জন আহত হয়েছে। নওগাঁয় সভা করতেই দেওয়া হয়নি। প্রত্যেক জায়গায় যেখানে সভাস্থল ঠিক করা হয়েছে সেখানে আওয়ামী লীগ তাদের পাল্টা কর্মসূচি ডেকে ১৪৪ ধারা জারি করিয়েছে। ফেনী এবং যশোরে ১৪৪ ধারা উপেক্ষা করেই বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। ঝিনাইদহে পথে পথে বাধা দেওয়া হয়েছে। গাজীপুর, টাঙ্গাইলে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ সিরাজগঞ্জে যেটা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে অসংখ্য মানুষকে হতাহত করে আওয়ামী লীগের অস্ত্রধারীরা গোলাগুলি করে সমাবেশ পণ্ড করতে চেয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকে এই অনির্বাচিত সরকার, মধ্যরাতের সরকার, তাদের একদলীয় শাসনের নীল নকশা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবং রাজপথের সংগ্রামের মধ্য দিয়েই তারা তাদের দাবি আদায় করে নেবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অভিহিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞাকে হাসির খোরাক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড এ.কে আব্দুল মোমেন। আজ সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আরোপ অপ্রত্যাশিত। এটি আমাদের কাছে তাজ্জব মনে হয়েছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তো হাসির খোরাক। এটা ঠিক হয়নি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং সংস্থাটির সাবেক বর্তমান 7 কর্মকর্তার উপর গত বছরের 10 ডিসেম্বর নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ রাজ্যে পূর্ব নির্ধারিত একাধিক সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সচিবালয়ের নবান্নে জরুরি বৈঠক শেষে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 50% যাত্রী নিয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। মেট্রো রেলও চলবে 50% যাত্রী নিয়ে। ভারতের মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন,
মুসলিমরা ভারতকে ভালোবাসে। স্বাধীনতা আন্দোলনে ভারতের মাটি আলেমদের রক্তে রঞ্জিত হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, বিজেপি দেশকে একটি ধর্মের সঙ্গে সংযুক্ত করে সাম্প্রদায়িকতার কথা বলে, অথচ এই দেশটি সকলের। মুসলিমরা ভারতকে ভালোবাসে। গতকাল শনিবার বিকেলে উত্তরপ্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। সমাজবাদী পার্টির প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে টার্গেট করে ওয়াইসি বলেন, ওয়াইসি বলেন, অখিলেশ যাদব শুনে নিন, আপনার কাছ থেকে আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনারা 11% যাদব আর আমরা মুসলিমরা 19%। মুসলিমদের দেয়া ভোট অনুদানের কারণে আপনি এবং আপনার বাবা মুলায়ম সিং মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ওয়াইসি উগ্র হিন্দুত্ববাদী আরএসএস কে টার্গেট করে বলেন, আরএসএস এর লোকেরা যারা মুসলিমদের দেশপ্রেম শেখায় তাদের বলা উচিত তাদের কোন নেতা স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগ করেছিলেন। কিন্তু ইতিহাস সাক্ষী, দেশকে স্বাধীন করতে ওলামায়ে কেরামদের রক্তে জমিন লাল হয়েছিল। ওলামায়ে কেরামরা সাহারানপুরের মাটি থেকে স্বাধীনতা সংগ্রামের আওয়াজ তুলেছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা 2021 সালে প্রায় 360 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক নীরবতার সুযোগ নিয়ে ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। একটি বেসরকারি সংস্থা এই রিপোর্ট দিয়েছে। ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানিয়েছেন, তারা পুরো ফিলিস্তিনের হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন এবং দেখতে পেয়েছেন 360 ফিলিস্তিনির সবাই ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের শতকরা 19% নারী। 1948 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হলেন। এছাড়া নিহত ফিলিস্তিনিদের মধ্যে শতকরা 22% শিশু। আন্তর্জাতিক সমাজ নীরব থাকার কারণে ইহুদিবাদীরা হত্যাকাণ্ডে উৎসাহ পাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং করোনা ভাইরাসের মহামারীর কারণে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বিমানবন্দরগুলোতে মারাত্মক গোলযোগ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিমানের ফ্লাইট পরিচালনা বিষয়ক ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শনিবার আমেরিকায় 2723টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সারা বিশ্বে আমেরিকা থেকে 4699টি ফ্লাইট পরিচালনার কথা ছিল, সেখানে 2723টি ফ্লাইট বাতিল করা হয়। এটি মোট ফ্লাইটের প্রায় অর্ধেক। এছাড়া আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় 5993টি। গতকাল আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথা ছিল 11043টি। ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইট জানিয়েছে, আমেরিকার স্কাই ওয়েস্ট নামের একটি এয়ারলাইন্স সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। এই এয়ারলাইন্সের শতকরা 23% ফ্লাইট বাতিল করা হয়। ফ্রান্সে নতুন বছর উদযাপনের প্রাক্কালে অন্তত 874টি গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক দশকের প্রথা হিসেবে দেশটিতে প্রতি বছর এমন ঘটনা ঘটে। 874টি গাড়ি পুড়িয়ে দেওয়া হলেও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের বছরগুলোর চেয়ে এবার কম গাড়ি পোড়ানো হয়েছে, যার জন্য তিনি খুশি। ডারমানিন বলেন, করোনা ভাইরাসের সীমাবদ্ধতার জন্য আগের বছরগুলোর তুলনায় এবার লোকজন কম বের হয়েছে, গাড়িও কম পুড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 2019 সালের নতুন বছর উদযাপনের সময় 1316টি গাড়ি পুড়েছিল, সে তুলনায় এবার প্রায় 450টি গাড়ি কম পুড়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল সোলাইমানির গুরুত্বের একটি বড় দিক হচ্ছে তিনি পশ্চিম এশিয়ায় ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর মজবুত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা করে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। শহীদ জেনারেল সোলাইমানির গুরুত্বের একটি বড় দিক হচ্ছে তিনি পশ্চিম এশিয়ায় ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর মজবুত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দখলদার ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধাচরণ, অধিকার প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা, সম্মান অর্জন, স্বাধীনচেতা অবস্থান ধরে রাখা প্রভৃতি প্রতিরোধ সংগঠনগুলোর কিছু বৈশিষ্ট্য। শত্রুর শত ষড়যন্ত্র সত্ত্বেও গত এক দশকে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রতিরোধ শক্তিগুলো দুর্বলতা হয়নি, বরং তারা আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে এবং তাদের যেসব লক্ষ্য রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। শত্রুরা গত এক দশকে বহুবার প্রতিরোধ শক্তিগুলোর মুখোমুখি হয়েছে। আমেরিকা, মধ্যপ্রাচ্যে তাদের আরব মিত্ররা এবং ইসরায়েল সিরিয়া দখলের জন্য 2021 সালে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদেরকে লেলিয়ে দিয়েছিল। সিরিয়াকে টার্গেট করার প্রধান কারণ হচ্ছে এ দেশটি ইসরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধে সম্মুখ সারিতে রয়েছে এবং অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর পৃষ্ঠপোষক। এ কারণে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। এক দশক পর এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিগুলো যে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে তার পেছনে শহীদ জেনারেল সোলাইমানির বিরাট অবদান ছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার ও রাজনৈতিক কর্মী হোসেন কেনআনি মোকাদ্দাম বলেছেন, জেনারেল সোলাইমানি সামরিক ক্ষেত্রে অসামান্য নৈপুণ্যের অধিকারী ছিলেন এবং তিনি ছিলেন অসাধারণ কৌশলী ও তীক্ষ্ণ মেধাশক্তির অধিকারী। আমেরিকার একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিষয়ক বিশ্লেষক জেনারেল মার্ক হারাতলিঙ্ক বলেছেন, সোলাইমানি ছিলেন একেবারেই ব্যতিক্রমধর্মী একজন দক্ষ সমরবিদ এবং তার কোনো তুলনা হয় না। বাস্তবতা হচ্ছে শহীদ সোলাইমানি যুদ্ধের ময়দানে শত্রুদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। সোলাইমানি সিরিয়ায় অবস্থান করে দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে শক্তিশালী প্রতিরোধ সংগঠন গড়ে তোলেন। তার এই উদ্যোগের কারণে পাশ্চাত্য, আরব, ইসরায়েল ও তুর্কির সমন্বয়ে গঠিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যায় এবং সিরিয়ায় তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বর্তমানে বাংলাদেশে রাজনীতির যে বিষাক্ত পরিবেশ বিরাজ করছে তা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বর্তমানে দেশে রাজনীতির যে বিষাক্ত পরিবেশ বিরাজ করছে তা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রপতির ডাকা সংলাপে বিএনপির অংশ নেওয়া উচিত। বিএনপি সংলাপে অংশ নিলে দেশের জন্য এবং তাদের দলের জন্য ভালো হবে। আজ রোববার সচিবালয় নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন। নির্বাচন কমিশন সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় যে টক্সিক সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে। এই সময়ের মধ্যে আইন করার সুযোগ, আর আইন হবে না এই কথা তো বলি না, আমি সবসময় বলেছি যে এই আইনটা হবে, কিন্তু এর মধ্যে এবং এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা আইন সর্বজনীন আইন হলো না। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির আশা না আসা তাদের বিষয়। সংলাপ সফল হবে নাকি ব্যর্থ সেটা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতির মতামত পেলে
তখনই জানা যাবে। এখন যারা এসব বলছেন সেটা তাদের মন গড়া কথা বলছেন। উল্লেখ্য, আগামী 14 ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। ইতিমধ্যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই সংলাপ বর্জনের ঘোষণা দিয়েছে। বর্জনের তালিকা আরও রয়েছে সিপিবি, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, গণফোরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্য নিয়ে গত 20 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। প্রেসিডেন্টের ডাকা সংলাপে এ পর্যন্ত মোট 7টি দল অংশ নিয়েছে। তাদের প্রায় সবাই সংবিধানের নির্দেশনা অনুযায়ী কমিশন গঠনে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়নের সুপারিশ করেছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের ব্যর্থতার বিষয়ও উঠে এসেছে তাদের পর্যালোচনায়। এর বাইরেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছে। তবে আইন প্রণয়নের সাথে সংশ্লিষ্টরা এবং ক্ষমতাসীন দলের নেতাদের যুক্তি হচ্ছে, আইন প্রণয়নের মতো পর্যাপ্ত সময় হাতে নেই। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়নের বিষয়ে সরাসরি নাকচ না করলেও এ সময়ের মধ্যে আইন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী স্বয়ং নিজেই। এমন বাস্তবতায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সব রাজনৈতিক দলকে সংলাপ সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান